আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব দুর্নীতি সূচকে আরও 2 ধাপ নেমে 151তম বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবার নিচে দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রাষ্ট্র চ্যালেঞ্জিং সময় পার করছে, পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে জানালেন আইন উপদেষ্টা। চলমান অভিযানে সব শয়তান নির্মূল করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিসেম্বরকে সামনে রেখেই চলছে সংসদ নির্বাচনের প্রস্তুতি। স্থানীয় সরকার নিয়ে এখনই কিছু ভাবছে না ইসি, জানালেন কমিশনার সানাউল্লাহ। উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা। সড়ক মহাসড়ক অবরোধ আর দাবি আদায়ের আন্দোলনে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। এবং রমজানকে সামনে রেখে সারা দেশে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য সরবরাহ করবে টিসিবি। এর আওতায় আসবে 12 লাখ স্বল্প আয়ের পরিবার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতাকে গভীর উদ্বেগজনক বলে মনে করে বৈশ্বিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। 2 ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন বিশ্বের 180টি দেশের মধ্যে 191তম দুর্নীতিগ্রস্ত দেশ। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল 149। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের বিশ্লেষণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান উঠে আসে। ফজলে রাব্বির রিপোর্ট। বিভিন্ন দেশে দুর্নীতির ব্যাপকতার একটা পরিমাপক সূচক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে দেখা যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। একটি দেশের রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষকদের ধারণার উপর ভিত্তি করে তৈরি গবেষণা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম। পয়েন্ট পেয়েছে 23। 2001 সালে বাংলাদেশের পয়েন্ট ছিল 0.4, 2012 সালে 2.7। এরপর 2013 সালে এক লাফে বাংলাদেশের পয়েন্ট 27-এ উঠে গেল। এরপর থেকে আবার কমতে থাকে বাংলাদেশের পয়েন্ট। ক্রয় খাত, সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতির প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থের দ্বন্দ্বের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করতে হবে। 90 পয়েন্ট পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ উপরের দিকে অবস্থান করছে। তবে এ নিয়ে প্রশ্ন আছে টিআইবির নির্বাহী পরিচালকের। যদিও আবার রিপিট করছি, যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত, তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুপহোলের কারণে এক ধরনের ফ্যাসিলিটেটর কাজ করে, যারা বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ছাড়া অন্য সব দেশে দুর্নীতি বাড়ছে। ভুটানের সফলতার কারণ বিশ্লেষণ করেন ইফতেখারুজ্জামান। ভুটানের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক, ব্যতিক্রমী ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে যে তারা সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান ঘোষণা করেছে। এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দুর্নীতির ধারণায় বাংলাদেশের অবস্থার উন্নতি হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্টকে সফল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রাজাবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনমনে স্বস্তি দিতেই এই অভিযান। অন্যদিকে দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকা খরচ করছেন বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিস্তারিত মাজহারুল হক মুয়াজ্জিরের রিপোর্টে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ, এমন শিরোনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কর্মশালায় 6টি গ্রুপে অংশ নেন ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। অন্যতম প্রধান লক্ষ্য হল
প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আবারও অপারেশন ডেভিল হান্টের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পতিত স্বৈরাচার নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে, তাদের যে রক্তপিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। ভিন্নমত দমনে কারাগারগুলোকে ব্যবহার করা যাবে না জানিয়ে আরেক উপদেষ্টা আদিলুর রহমান জানান, মানবাধিকার রক্ষায় বিষয়টি মাথায় রেখে পুলিশকে কাজ করতে হবে। এমন কর্মশালার মধ্য দিয়ে দেশে সুসংগঠিত পুলিশি ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা উপদেষ্টাদের। যারা এই প্রক্রিয়াতে মানবাধিকার রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন, যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের ভোট নিয়ে এখনই ভাবা হচ্ছে না। নির্বাচন কমিশনের এমন মনোভাব জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরকে সামনে রেখে চলছে প্রস্তুতি। তবে সরকার চাইলে এর আগে স্থানীয় কিছু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি-এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনের প্রস্তুতির নানা অগ্রগতি তুলে ধরেন বিদেশিদের সামনে। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা। বলেন, ভোটের চূড়ান্ত রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে, অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজন করতে পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট সম্ভব কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের বর্তমান চলমান কার্যক্রম তথা ভোটার হালনাগাদ প্রক্রিয়া সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দেবে উন্নয়ন ও দাতা সংস্থাগুলো। Came in January this year and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission. ইসির কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন আয়োজনে প্রযুক্তি ও কারিগরি সহ নানা সহায়তা নিয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তি সহ 8 দফা দাবিতে কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। জাস্টিস ফর বিডিআর স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে অবস্থান নেন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিডিআর সদস্যরা। এতে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, সরকারকে দ্রুত এর বাস্তবায়ন দৃশ্যমান করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমাদের এখানে সমাপ্তি করছি। বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সকল জনগণের এই দাবিটা, তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে যারা মজলুম আছে তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারটি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, এবং সরকার আশা করি আমাদের এই দাবির প্রতি পজিটিভ হবে। এবং আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো রেসপন্স পাওয়া যায়নি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। আমরা এখন তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ঐশী, বিডিআরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজকে যে ৮ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করছেন, এই ৮ দফা দাবিগুলো মূলত কি কি এবং এই দাবি আদায়ে তারা কি বলছেন? ধন্যবাদ। আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের পর যে সকল বিডিআর কর্মীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যারা শহীদ পরিবার রয়েছেন, তাদের সকলের দাবি হচ্ছে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া, আর যারা এখন পর্যন্ত বিনা দোষে জেল খাটছেন তাদেরকে মুক্তি দিতে হবে আদালত থেকে। পাশাপাশি শহীদ পরিবারের নিরাপত্তার দাবিও তারা জানিয়েছেন এখান থেকে। এই কর্মসূচিটা আসলে সকাল ৯টা থেকে চলছে। এখানে সকাল ৯টা থেকেই তারা সারা দেশ থেকে ছুটে এসেছেন। তারা আমাদের জানিয়েছেন যে তারা আজকে সারা দিন এখানে অবস্থান করবেন। আপাতত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে তাদের নামাজের বিরতির কারণে। তারা বিকাল ৩টার দিকে আবার তাদের অবস্থান কর্মসূচি শুরু করবেন। তারা এখানে আজকে সারাদিন অবস্থান করার পরে কালকে দুপুর ১২টা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা জানিয়েছেন যে তারা অন্তর্বর্তী সরকারকে দফায় দফায় তাদের দাবি জানিয়েছেন, কিন্তু তারপরেও তারা সন্তোষজনক কোনো উত্তর পায়নি এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে তারা কাল দুপুর 12টার পর্যন্ত সরকারকে সময় দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে তারা জানিয়েছে যে দুপুর 12টার মধ্যে যদি সন্তোষজনক কোনো উত্তর আসে সেক্ষেত্রে তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন। তো তারা চাচ্ছেন যে কালকে দুপুর 12টার মধ্যেই আসলে অন্তর্বর্তী সরকার তাদেরকে একটা জবাব দেবে যাতে তারা আশা নিয়ে ফেরত যেতে পারে। আর তারা চাচ্ছে না, তারা জানিয়েছেন যে আমরা চাচ্ছি না কোনো বিশৃঙ্খলা তৈরি করতে, তবে সরকার যদি দাবি না মানে সেক্ষেত্রে তারা কঠোরতম আন্দোলনে যাবে, এমনটাই তারা জানিয়েছেন। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখনো পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ ঐশী। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের রপ্তানিমুখী শিল্পের উদ্যোক্তারা। তাদের মতে এই পরিস্থিতির উন্নতি না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে দেশের রপ্তানি খাত। ব্যবসা বাণিজ্য অর্থনীতির স্বার্থেই সব ধরনের আন্দোলন থেকে ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের সাথে জড়িত শিল্প কলকারখানাকে বাইরে রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সড়ক মহাসড়ক অবরোধ করে ধারাবাহিকভাবে দাবি আদায়ের এমন আন্দোলনে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও করছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। প্রতিদিনই বিভিন্ন দাবি আদায়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে কোনো না কোনো মহল। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো সড়কে অবস্থান করেন তারা। এমন কর্মকাণ্ডে কখনো কখনো সহিংসতায় রূপ নেয়। এতে ব্যাহত হয় সড়কের শৃঙ্খলা, বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন সহ ব্যবসায়িক কর্মকাণ্ড। সড়কে এমন কর্মসূচির কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, এজন্য সময়মতো পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, যা নিয়ে ভুল বার্তা যাচ্ছে বিদেশিদের কাছে, এমন অভিমত ব্যবসায়ীদের। গত ২-৩ দিন ধরে যা হয়েছে সেটা নিয়ে প্রত্যেকে উদ্বিগ্ন এবং তারা ওয়াচ করছে যে বাংলাদেশ আসলে কত তাড়াতাড়ি তাদের আইন শৃঙ্খলার উন্নতি হবে, দেশের স্থিতিশীলতা আসবে। এদেশে যারা ব্যবসা করতেছে তারা নিজেরই উদ্বিগ্ন। আমরাই যদি উদ্বিগ্ন হই, ওদের কাছে কিন্তু মেসেজটা হবে যে উই হ্যাভ টু ওয়েট ফর ইট, এবং সে যখন তার সিকিউরিটি না পাবে সে কিন্তু তখন কিন্তু একটা অন্য অপশন খোঁজার চেষ্টা করবে। আন্দোলনের কারণে কারখানায় পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে পরিবহন সহ কারখানার ব্যয়। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের ভাবমূর্তিও। বিশ্লেষকদের মতে রপ্তানি শিল্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যদি কন্টিনিউ থাকে তাহলে অবভিয়াসলি দ্য প্রাইভেট সেক্টর গ্রোথ উইল কাম ডাউন এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথও কমে যাবে। সে পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস, ট্যাক্সের স্ট্যাবিলিটি,
এবং আমাদের অল্টারনেটিভ এনার্জি সমস্ত যে রিসোর্স আছে সেগুলোর অ্যাভেলেবিলিটি, এগুলো যদি করতে পারি তাহলে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যেরকম হবে সেরকমভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আসবে। দেশের কর্মসংস্থান ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রাখতে নীতি নির্ধারকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারা দেশে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য টিসিবির মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, স্বল্প আয়ের ১২ লাখ পরিবার এই সুবিধা পাবে। টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই ট্রাক সেলের মাধ্যমে এই পণ্য সরবরাহ করা হবে। খুলনা শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতি পরিবার সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল ও ছোলা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি। ক্রেতারা জানান, এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হলে নিম্ন ও স্বল্প আয়ের মানুষ সুফল পাবে। ১২ লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরো সহনশীল হবে। আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় জড়িত অনেকেই চিহ্নিত করা গেছে এবং অতীতে বিগত সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কাজ বাধাগ্রস্ত করার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আর মামলার বাদী মেহরুন রুনির ভাই নসের রোমান বলেন, বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের নয়, একথার মাধ্যমে বিগত সরকার প্রমাণ করেছেন তারা এই হত্যার সাথে জড়িত ছিল। এ সময় নিহত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনির ছেলে মেঘ বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে এই মামলার বিচার নিয়ে আশাবাদী তিনি। সাগর রুনি হত্যার ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে তারা এসব কথা বলেন। আইনজীবীরা জানান, বর্তমানে হাইকোর্টের নির্দেশে গঠিত টাস্কফোর্স এই মামলার তদন্তে কাজ করছে। নির্ধারিত সময়ে সেই তদন্ত শেষ হবে বলে আশা প্রকাশ করে বাদী পক্ষ। ১৩ বছরেও সাগর রুনি হত্যা মামলার তদন্ত ১১৫ বার পেছানোকে রাষ্ট্রের ব্যর্থতা বলে মন্তব্য করেন তারা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। যে যাদেরকে এক্সামিন করা হয়েছে, যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। এই সমস্ত বিষয় আদালতে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগে বর্তমানে সবাইকে জানানোটা আইনগত বাধ্যবাধকতার কারণেই সম্পূর্ণ অংশটুকু আমি বলছি না। তবে দেয়ার আর সাম হোপ, দেয়ার আর সাম ইন্ডিকেশনস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বাড়িত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলে আমরা হোপফুল। এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। সাগর রুনি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনের সামনে আয়োজিত সমাবেশে আগামী ২ মার্চের মধ্যে সাগর রুনি হত্যার বিচার কার্যক্রম শুরুর দাবি জানান বক্তারা। তারা বলেন, ১৩ বছর হয়ে গেলেও এখনো বিচার হয়নি নির্মম এই হত্যাকাণ্ডের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচার কাজ শুরু করার আহ্বান জানানো হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে।
সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদার, হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান ও সদর জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পার্বত্য জেলার রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদারকে সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবানবাগ থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আব্দুল মজিদ খান দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এদিকে জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২টি হত্যা সহ ৬টি মামলার পলাতক আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের খঞ্জনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাভারের আশুলিয়ায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মালিকানাধীন সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। এ সময় হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখি উদ্ধার করা হয়। ইট ভাটায় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ইট প্রস্তুত করার অভিযোগে ভাটা ম্যানেজারকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় থাকতে এখানে মাঝে মাঝে এসে সময় কাটাতেন। এছাড়া একই অভিযোগে আশুলিয়ার মির্জানগর এলাকায় কনফোর্স লিমিটেড নামের একটি ইট ভাটাকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মেহেরপুরে বই সংকট নিয়েই চলছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম। বছরের শুরুতে নতুন বই দেওয়ার কথা থাকলেও এখনও পৌঁছায়নি কয়েকটি শ্রেণীর বই। প্রায় ১৫ লাখ বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে মাত্র ৪.৫ লাখ। পরিবর্তিত সিলেবাসে নতুন পাঠ্যপুস্তক ছাড়া পাঠদান কার্যক্রমে বেগ পেতে হচ্ছে শিক্ষকদের। এমন পরিস্থিতিতে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছেন শিক্ষার্থীরা। মেহেরপুর থেকে উম্মে রোজিনার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর সদরের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এভাবে ফটোকপি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি চালু রেখেছে স্কুল কর্তৃপক্ষ। বছরের প্রথম মাসটি পেরিয়ে গেলেও নবম দশম শ্রেণীর বিষয়ভিত্তিক বইগুলো পাননি শিক্ষার্থীরা। সপ্তম অষ্টম শ্রেণীতে বই দেয়া হয়েছে 2টি বা 3টি, আর দুর্ভাগা পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তো বই পাননি একটিও। খেলাধুলা, ছবি আঁকা আর সহশিক্ষা কার্যক্রম দিয়েই শেষ করছেন মূল্যবান একাডেমিক সময়। অন্যান্য স্কুলগুলোর অবস্থাও অনেকটা একই রকম। ক্লাস 6 এর মোটেও কোনো বই পাইনি, ক্লাস 7 এর বাংলা, ইংরেজি, গণিত, ক্লাস 8 এর 2টা পেয়েছি। যে বইগুলো আমরা এখনো পাইনি, নতুন যেগুলো, ওগুলারই পুরাতন যে বই, মানে আগের সালের বই ওরা কিন্তু সংগ্রহ করেছে। আমরা বলে দিয়েছিলাম স্যাররা 3টা করে ক্লাস বই না থাকলেও আমরা বলেছি যার যার বেসিক সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে তারা সাবজেক্ট সম্পর্কে ধারণা দিবে। এদিকে বই না থাকায় লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক শিক্ষার্থী। বই পেতে দেরি হয়, শঙ্কা রয়েছে সময় মতো সিলেবাস শেষ না করতে পারার। 3টা বই দিয়েছে, আমরা পড়াশোনা ভালো করতে পারছি না। আসলে এখন যদি আমাদের বই না দেয় তাহলে আমরা পড়ালেখা আরো পিছিয়ে যাব। বইয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে জানানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা অফিসাররা। বই চলে আসছে, তারপর 2-1টা বই যদি না পাওয়া যায় সেটি এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শিক্ষক পাঠ পরিকল্পনা অনুযায়ী কতটুকু পড়াবেন। যে বইগুলো পেয়ে থেকে আমরা প্রতিদিন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রেগুলার আমরা আপডেট জানাই, তারা আবার ঢাকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, এভাবে প্রতিদিন আমরা আপডেট তথ্য দিয়ে থাকি। শিক্ষার্থীদের কাছে নতুন বছর মানেই নতুন বই। আনকোরা এই বইগুলো পড়তে তাদের আগ্রহ থাকে তুঙ্গে। তবে জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় 14,85,000 বইয়ের চাহিদা থাকলেও পাওয়া গেছে মাত্র 4,25,000-এর মতো। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছে মিরপুর মাজার রোড সংলগ্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। গাবতলী মাঠ নামে পরিচিত জায়গাটি মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে থাকলেও এলাকাবাসীর অভিযোগ, বিগত সরকারের সময় রাজনৈতিক মদদে তা বেদখল হয়ে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে লাগাতার বিক্ষোভের ডাক
হুঁশিয়ারি দেন এলাকাবাসী। রিপোর্ট করছেন SM আশরাফ। এই কিশোরীরা আর কি বা করতে পারে? আগুন ঝরা কণ্ঠে ওরা বলছে তাদের মাঠটা ফিরিয়ে দিতে। যদিও স্লোগানে বিদ্যুৎ, তবে স্কুল শিক্ষার্থীদের আকুতি তাদের খেলার জায়গাটা যেন দখলমুক্ত করা হয়। এভাবে শিশু থেকে বৃদ্ধ সবাই এক কাতারে, বয়সের ভিন্নতা থাকলেও তাদের চাহিদা মিশেছে এক সুরে। এই মাঠে বড় বড় সালাউদ্দিন সাহেব খেলে গেছে, প্রতাপ খেলে গেছে, কাকন খেলে গেছে, অনেকেই মাঠে বড় বড় প্লেয়াররা খেলে গেছে। আমরা এই পুরোটা মাঠটা আমরা চাই। ব্রাদার্স ইউনিয়ন আমরা এদের সব খেলা দেখছি। তৎকালীন সময়ে গোলকিপার ছিল পিরিস শ্রীলঙ্কার, সেও এখানে খেলছে। তাই আমরা আবার চাই আমাদের এখানে অনুষ্ঠানগুলো হোক। মাঠের অভাবে যেটা হয়ে যাচ্ছে, ছেলেপেলে অ্যাডিক্টেড হয়েছে, কিশোর গ্যাং তৈরি হইতেছে, কিন্তু আমাদের মাঠের এরকম জাতীয়ভাবে এটা ক্রাইসিস মাঠের। আর এখানে একটা বৈধ মাঠ আছে, সেটাকে আমরা সংরক্ষণ না করতে পারলে এটা খুবই খারাপ, সমাজের জন্য খারাপ। এলাকাবাসী বলছে 107 বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে 1.7 একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে যান, কিন্তু বিগত সরকারের সংসদ সদস্য আসলামের ছত্রছায়ায় তা বেদখল হয়ে যায়। এটার দখলদার যারা, ওরা সবসময় মিথ্যা বিভ্রান্তি দিয়ে এই এলাকার জনগণকে বলছে ওদের মাঠ এটা। আসলে কিছু না, মাঠটা অনলি ফর স্কুল, সিদ্ধান্ত স্কুলের। সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ক্ষমতাধরদের প্রভাবে তাদের মাঠ বেদখল হয়ে গেছে। এক সময় দেখা গেছে মাঠটা আমাদের পরিপূর্ণ দখলে নাই। এটা যখন আমরা জানতে পেরেছি, আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। হাইকোর্ট মাঠ আমাদের এই বলে একটা রায় দিয়েছে 2016 সালে। এই অবস্থা চলমান আছে। ইন দি মিন টাইম আমরা কি করলাম, আমি জয়েন করার পরে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের যত পেপারস আছে সব পেপারসগুলো আমরা উদ্ধার করেছি। আমরা একজন আইনজীবী নিয়োগ দিয়েছি। আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা নিজেরাও সুসংগঠিত হচ্ছি যে কিভাবে মাঠটাকে পরিপূর্ণ আমাদের দখলে নিয়ে আসা যায়। মাঠটি ঢাকা 14 আসনের 10 নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে সাধারণ মানুষদের সাথে রাজনৈতিক ব্যক্তিরাও একাত্মতা প্রকাশ করেন। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। টোবাকো ব্যবহার বন্ধে সরকারকে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে তামাক বিরোধী প্রচারণায় সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে জনস্বার্থ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়ন সমন্বয়ের আলোচনায় এসব কথা বলেন তারা। সেমিনারে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের 5ম বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ। প্রতিদিন 22 ভাগ মানুষ পাবলিক প্লেসে ধূমপানের পরোক্ষ ক্ষতির শিকার হচ্ছেন। নতুন প্রজন্মের মধ্যে নতুন করে 4 ভাগ মানুষের তামাকে আসক্ত হচ্ছে জানিয়ে জনসচেতনতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। আমরা দারিদ্র্যের পাশাপাশি যদি স্মোকিংটাকে রাখি, তাহলে আমরা বুঝতে পারি যে দারিদ্র যেমন আমরা এখনো ভুগছি, আমরা নিরক্ষরতা এখনো আমাদের 25 to 30% পিপলকে আমরা নিরক্ষর রেখেছি, তেমনি আমরা স্মোকিং এর জায়গায় আমাদের যা করণীয় সেটাকে আমরা করতে পারি নাই। কমপক্ষে 25 জনের মধ্যে 3 জন মেয়ে উন্মুক্ত জায়গায় সিগারেট খাচ্ছে। আগে হলো লুকায় খাইতো, এখন হলো উন্মুক্ত জায়গায় খাওয়ার সম্ভব হচ্ছে। সুতরাং এগুলো হলো পরিবর্তন, আমি যেটা বলার চেষ্টা করতেছি, যে হুইচ আর রিয়েলি অ্যালার্মিং। ঝিনাইদহে ক্ষেতে পোকামাকড় দমনে কীটনাশকের প্রয়োগ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্যবিধি না মেনেই ফসলে কীটনাশক প্রয়োগ করছে কৃষকরা। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কৃষকদের অভিযোগ, কীটনাশক ব্যবহারে কৃষি অধিদপ্তরের সহযোগিতা পান না তারা। এদিকে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কৃষকদের সচেতন করতে নানা রকম পরামর্শ দেয়া হচ্ছে। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ফসলের উর্বরতা বৃদ্ধি ও পোকামাকড় দমনে পেঁয়াজ খেতে কীটনাশক স্প্রে করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামের কৃষক জাকিরুল ইসলাম। ফসল সুরক্ষায় এত সব আয়োজন থাকলেও নিজের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ব্যবস্থাই নেননি তিনি। আমরা তো সচেতন না, এই কারণে আমাদের এই সব ব্যবহার করা হয় না। শুধু জাকিরুল ইসলামই নয়, ঝিনাইদহ জেলা জুড়ে দেখা মিলবে একই চিত্রের। কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস, চোখে চশমা ব্যবহারের নিয়ম থাকলেও তা মানছেন না কেউই। কীটনাশক প্রয়োগের সময় স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানায় কৃষকরা ক্যান্সার, শ্বাসকষ্ট, এজমা সহ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। খেতে ওষুধ দিতে আসে, মানে ওষুধ আমার ওই চোখে গেছে, চোখে দেওয়ার পরে আমি চোখ দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কিন্তু দেখতে ঝাপসা। মাস্ক ব্যবহার করতে হয় বা চশমা ব্যবহার করতে হয়, এগুলো আমরা জানি না। কৃষি অফিস থেকে আমরা আমাদের এগুলো বলেনি। এদিকে চাষিদের বিভিন্ন সময় স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কিভাবে
বালাইনাশক স্প্রে করতে হবে বা ব্যবহার করতে হবে, কিন্তু আমরা তাদেরকে ডেমো করেও দেখাই। যথেচ্ছ ব্যবহার করা এবং এটার সময় তারা যে সুরক্ষার ব্যাপারে যে উদাসীন থাকে, এই কারণেই এটা হয়ে থাকে। স্বাস্থ্য সুরক্ষা না মানায় কৃষকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তাই স্বাস্থ্যবিধি মানার পরামর্শ এই চিকিৎসকের। প্রায় হসপিটালে পাই যে ইনসেকটিসাইড কিংবা পয়জনিং যেটা হয় সেটা শ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে গিয়ে চোখে গিয়ে কিন্তু একটা পয়জনিং একটা ঘটনা ঘটাতে পারে। সাধারণভাবে ক্ষুধামন্দা তৈরি করতে পারে, অ্যাসিডিটি তৈরি করতে পারে, বমি বমি ভাব তৈরি হতে পারে এবং পরবর্তীতে কিন্তু যে কোনো ধরনের স্কিন ডিজিজ তৈরি হতে পারে। কৃষকদের কীটনাশকের ভয়াবহতা থেকে রক্ষায় কৃষি বিভাগকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে বর্ণাঢ্য পিঠা ও ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই পিঠা ও ফাল্গুন উৎসবের আয়োজন করা হয়। এতে বাহারি পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজগুলোর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বাহারি পিঠার পসরা সাজিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টলগুলোতে ছিটারুটি, পান্তুয়া, চন্দ্রকুলি, জামাই, বিবিখানা, নকশি, চিতই, গাজর পিঠা সহ দই, ডাবের পুটিং, নারকেল নাড়ু, পাকোড়া, পুটিং, ফালুদা, রসমালাই সহ বিভিন্ন ধরনের খাবার স্থান পায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি ঐতিহ্যের অন্যতম অংশ পিঠা। উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্যকে রক্ষা করতে হবে। এখান থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য মেডিকেল কলেজগুলোও যদি এই ধরনের আয়োজন করে, তাহলে মেডিকেলের ছাত্রছাত্রী যারা আছে এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন, অন্যরা যারা আছেন, তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভা স্ফুরণ ঘটানোর একটা প্ল্যাটফর্ম এটা হবে। এবং আমি প্রত্যাশা করব যে প্রত্যেক বছর এটি আবার হবে এবং এর ফলে যে চাপের ভিতরে বলা হয় মেডিকেলের ছাত্রছাত্রীরা থাকে, সেই চাপ থেকে তারা কিছুটা মুক্তি পাবে। এরকম প্রোগ্রাম আমরা কন্টিনিউ অব্যাহত রেখেছি। যেই প্রোগ্রামটি আমাদের বর্তমান ডিজি অফিস থেকে কালচারাল উইক করার জন্য নির্দিষ্ট সময়ে আমাদের সময় বেঁধে দিয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা উত্তরোত্তর এই অনুষ্ঠানগুলো আরও সুন্দরভাবে করতে পারবো এবং মেধা বিকাশে তোমাদেরকে সাহায্য করতে পারবো, এই আশা ব্যক্ত রাখছি। পিঠা উৎসবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে হামাস। এর জেরে চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা। এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েলও। গাজায় যে কোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি। এরপরই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী শনিবার দুপুরের মধ্যে সকল বন্দীকে মুক্তি না দিলে গাজায় চলমান যুদ্ধবিরতির অবসান হওয়া উচিত। সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের বাধার কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে দেয়নি ইসরায়েল। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। এদিকে হামাসের এই বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এবারে পার্টেক্স খেলার খবর। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্যারাগুয়েকে 3-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। যদিও আক্রমণ, বল দখল আর সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল ব্রাজিল।
তবুও 15 মিনিটে গুস্তাভো প্রাদোর গোলে শুরুতে এগিয়ে যায় তারা। এরপর 2 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। 25 মিনিটে এক গোল শোধ দেয় প্যারাগুয়ে। 78 মিনিটে ব্রাজিলের জয় নিশ্চিত করেন আলিসন সান্তানা। আরেক ম্যাচে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 86 মিনিটে মেসির উত্তরসূরিরা এগিয়ে যায় ইয়ান সুবিয়াব্রের গোলে। এই জয়ে দুদলই অনূর্ধ্ব-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিশ্ব দুর্নীতি সূচকে আরো 2 ধাপ নেমে 151তম বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় সবার নিচে। দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রাষ্ট্র চ্যালেঞ্জিং সময় পার করছে, পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে জানালেন আইন উপদেষ্টা। চলমান অভিযানে সব শয়তান নির্মূল করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিসেম্বরকে সামনে রেখেই চলছে সংসদ নির্বাচনের প্রস্তুতি। স্থানীয় সরকার নিয়ে এখনই কিছু ভাবছে না ইসি, জানালেন কমিশনার সানাউল্লাহ। উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা। সড়ক মহাসড়ক অবরোধ আর দাবি আদায়ের আন্দোলনে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। এবং রমজানকে সামনে রেখে সারা দেশে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য সরবরাহ করবে টিসিবি। এর আওতায় আসবে 12 লাখ স্বল্প আয়ের পরিবার। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।